আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একই আছে জিঙ্কের প্রধান আকর একটি হলো, এটা জিঙ্ক ব্লেড হবে। 2 হচ্ছে মার্বেল পাথর হলো এক ধরনের পরিবর্তিত শিলা হবে। 3 থেকে উষ্ণতার এসআই একক হলো, এটা কে হবে। এরপরে 4 থেকে আছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে শক্তির রূপান্তর যেভাবে হয়, এটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি হবে। 5 থেকে আছে খাতা দুটো পাতার মাঝে জোরে ফু দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো, এটা হচ্ছে বার্নৌলি নীতি। 6 থেকে হচ্ছে হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরিটি হলো, এটা বাম নিলয় হবে। 7 থেকে আমাদের মুখের লালার জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে তা হলো, এটা হচ্ছে লাইসোজাইম। এরপর 2 থেকে আছে অতি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। এটা আছে একটি হিঞ্জ অস্থিসন্ধির উদাহরণ দাও। একটি হিঞ্জ অস্থিসন্ধির উদাহরণ হলো আমাদের হাতের কনুই। অথবা আছে একটি আন্তঃযন্ত্রীয় পেশির নাম লেখো, এটা হবে পাকস্থলীর পেশি। 2 থেকে গেছে শূন্যস্থানের সঠিক শব্দটি লেখো, চাপ সমান বল ভাজিত, এটা ক্ষেত্রফল হবে। 3 থেকে গেছে একটি টানা বলের উদাহরণ দাও। একটি টানা বলের উদাহরণ হলো ঘরের ভিতর থেকে ভিতরের দিকে দরজা খোলা। এরপরে 4 থেকে হচ্ছে কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, এটা হচ্ছে কোনো বস্তুর ভর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয়। 5 থেকে হচ্ছে সিএনজি এর মূল উপাদানের নাম কি। সিএনজি এর মূল উপাদানের নাম হলো মিথেন। এরপর 3 থেকে আছে সংক্ষেপে উত্তর লেখো, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে আছে আগ্নেয়শিলা কয় প্রকার ও কি কি। এর উত্তরটি হলো আগ্নেয়শিলা হচ্ছে প্রধানত 2 প্রকার, নিঃসারী আগ্নেয়শিলা এবং উদ্ভিদী আগ্নেয়শিলা। নিঃসারী আগ্নেয়শিলা 2 প্রকার, এটা হচ্ছে পাইরোক্লাস্ট ও লাভা। উদ্ভিদী আগ্নেয়শিলা 2 প্রকার, এটা হচ্ছে পাতালিক ও উপপাতালিক। এরপরে অথবা এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝায়। এর উত্তরটি হলো জীবাশ্ম জ্বালানি বহু বছর আগে প্রবল ভূ আলোড়নের ফলে উদ্ভিদ ও জীবজন্তু মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের ফলে জীবাশ্মে পরিণত হয়। ওই জীবাশ্ম থেকে উদ্ভূত জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। এরপরে 2 থেকে আছে কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায়। আয়তন মাপা হয় কিসের সাহায্যে। আয়তন মাপা হয় মাপনী চং এর সাহায্যে। কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলা হয়। এরপরে 4 থেকে আছে নির্দেশ অনুযায়ী উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে আমাদের শরীরে পুঁজ কিভাবে গঠিত হয়। এর উত্তরটি হলো আমাদের শরীরে যখন ফোড়া বা কাটা জায়গায় মধ্য দিয়ে জীবাণু ঢোকে তখন রক্তের মধ্যে থাকা জীবাণুনাশক শ্বেত রক্তকণিকা জীবাণুগুলিকে মেরে ফেলে। এরপর মৃত জীবাণুগুলি সাদা তরলের মতো চামড়ায় থেকে বেরিয়ে আসে। এইভাবে আমাদের শরীরে কোনো ক্ষতস্থানে পুঁজ গঠিত হয়। এরপর অথবা এটা আছে রক্তের 3 ধরনের কণিকা, একটি করে গুরুত্বপূর্ণ কাজ লেখো। এর উত্তরটি হলো লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরে আনাজে কানাজে প্রায় সব জায়গায় পৌঁছে দেয়। এরপর শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকা মূলত শরীরে রক্ষীর মতো কাজ করে। এরা বাইরে থেকে আসা রোগের জীবাণুকে ধ্বংস করে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। অণুচক্রিকার কাজ। অণুচক্রিকা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দ্রুত রক্ত পড়া বন্ধ করে। এরপরে 2 আছে তরল পার্শ্বচাপ দেয় এবং ওই পার্শ্বচাপ তরলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। উপযুক্ত পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো উপকরণ 1 মুখ খোলা একটি পাত্র, জল, মোটা পেরেক, কর্কের ছিপি,
অনুভূমিক টেবিল। পরীক্ষা এক মুখ খোলা একটি পাত্র নিয়ে তার গায়ে ওপরে মাঝে এবং নিচে 3টি ফুটো করা হলো। ছিদ্রগুলি কর্কে চিপি দিয়ে বন্ধ করা হলো। এবার অনুভূমিক টেবিলের উপর পাত্রটিকে রেখে জল ঢেলে ভর্তি করা হলো। এরপর 3টি ছিপিকে একসঙ্গে খুলে দেওয়া হলো। পর্যবেক্ষণ দেখা গেল উপরে ছিদ্র দিয়ে জল সবচেয়ে কম জোরে আর কম দূরে পড়ছে এবং নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে এবং বেশি দূরে পড়ছে। ব্যাখ্যা ও সিদ্ধান্ত: ছিদ্র দিয়ে নির্গত জলের বেগ শুধুমাত্র ওই স্থানে জলের চাপের উপর নির্ভর করে, পাত্রের থাকা জলের পরিমাণের উপর নয়। নিচের ছিদ্রটিতে জলের গভীরতা সবচেয়ে বেশি, তাই চাপও বেশি। এই কারণে নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে এবং বেশি দূরে গিয়ে পড়ে। এর থেকে প্রমাণিত হয় তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরল যে চাপ দেয় তা ওই বিন্দুর গভীরতার উপর নির্ভরশীল, অর্থাৎ তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এরপরে 3 থেকে যাচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, একটি নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। এর উত্তরটি হলো খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ: গাছের পাতা থেকে পতঙ্গ, পতঙ্গ থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। পৃথিবীর সমস্ত শক্তি উৎস সূর্য। উদ্ভিদ সূর্য থেকে আগত সৌরশক্তি শোষণ করে খাদ্য সংশ্লেষ করে এবং খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করে। পরবর্তী খাদ্য স্তরে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে এবং পুষ্টি সংগ্রহ করে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীকে খাদ্যরূপে গ্রহণ করে এই খাদ্যশক্তি পেয়ে থাকে। সুতরাং খাদ্য সম্পর্কের ভিত্তিতে খাদ্যশক্তি এক খাদ্যস্তর থেকে পরবর্তী খাদ্য স্তরে প্রবাহিত হয় এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয়। একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ হলো, যেমন হচ্ছে উৎপাদক হচ্ছে ঘাস, ঘাসকে খেয়ে থাকে হচ্ছে প্রাথমিক খাদ্য যেটা হচ্ছে ফড়িং, ফড়িংকে খেয়ে থাকে হচ্ছে গৌণ খাদ্য যেটা হচ্ছে ব্যাঙ, এবং ব্যাঙকে খেয়ে থাকে প্রগৌণ খাদ্য যেটা হচ্ছে সাপ, সাপকে খেয়ে থাকে সর্বভুক খাদ্য যেটা হচ্ছে ময়ূর। এরপরে অথবা এটা আছে পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল কাকে বলে, লিন্ডেম্যানের 10% সূত্রটি বিবৃত করো। পুষ্টিস্তর খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল। লিন্ডেম্যানের সূত্র: প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। আজকে ভিডিওতে ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 4 দাগে ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।